নমস্কার। আজকে জ্যোতিষ এই অনুষ্ঠানে আমি তন্দ্রা বলছি। আজকে শুক্রকে নিয়ে আলোচনা করা হচ্ছে শুক্র নক্ষত্র হিসেবে। শুক্র প্রথম যে রাশিতে নক্ষত্র হিসেবে অবস্থান করেন তা হচ্ছে অগ্নি রাশি এবং সেখানে তার নাম হচ্ছে ভরণী। নক্ষত্রিক নাম্বার হচ্ছে 2, ডিগ্রি থাকছে 13 ডিগ্রি 20 মিনিট অগ্নি রাশিতে। এবার দেখা যাক শুক্রের মতো নরম বিলাসী সুখী গ্রহ যখন অগ্নি রাশি এবং মঙ্গলের নক্ষত্রের ঘরে অবস্থান করছে তখন তার কারকত্ব কি হচ্ছে এবং জাতক জাতিকার মধ্যে তার কি প্রভাব পড়ছে। প্রথমত, চন্দ্র যদি ভরণী নক্ষত্রে থাকে তাহলে জাতক জাতিকা মনস্বী, দাতা, সত্যবাদী, দীর্ঘায়ু হন, একটু বিলাসী এবং সুগন্ধি প্রিয় হন। কেন? কারণ অগ্নি রাশিতে এবং মঙ্গলের মতো সেনাপতির ঘরে শুক্র কিন্তু তার নিজের কারকত্ব হারিয়ে ফেলে না, সেখানে তার কারকত্ব একটু থেকেই যায়। এবার ভরণী নক্ষত্রে জাতক জাতিকা কি বৈশিষ্ট্যের অধিকারী হন তা দেখে নেওয়া যাক। জাতক সচরাচর সুখী, আত্মবিশ্বাসী হয়। আত্মবিশ্বাস শুক্রের মতো নরম গ্রহের কোথা থেকে আসছে? প্রথম কথা, সেই মঙ্গল সেনাপতি হিসাবে এবং অগ্নিরাশির অধিপতি হিসাবে এবং তারুণ্যের গ্রহ, সেই আত্মবিশ্বাস চন্দ্রের মতো মনের কারো গ্রহের সঙ্গে যোগ হয়ে আত্মবিশ্বাস দিয়ে দিচ্ছে। মঙ্গলের ঘরে অবস্থান করা এবং তার প্রভাবে শুক্রের ভরণী নক্ষত্রের জাতক জাতিকারা যথেষ্ট দৃঢ়চেতা হন এবং আত্মবিশ্বাসী হয়ে নিজের কর্ম সমাধানের ক্ষেত্রে যথেষ্ট সাহসী হয়ে ওঠেন। দ্বিতীয় যে রাশিতে শুক্র অবস্থান করছেন সেটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি হচ্ছে কালপুরুষের রাশিচক্রে পঞ্চম ভাব, অর্থাৎ ক্রিয়েটিভিটির কারক ভাব। সেই রাশির অধিপতি হচ্ছে সিংহ এবং সূর্য। সিংহ রাশিতে সূর্যদেবের প্রভাবে এসে শুক্রের মতো বিলাসী সুখী গ্রহের কি কি প্রভাব দেখা যায় তা এবার দেখে নেওয়া যায়। চন্দ্র যদি এই নক্ষত্রে থাকে, জাতক জাতিকা শান্ত, শিষ্ট, মিষ্টভাষী। মিষ্টভাষী কেন? কেননা কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় ভাব, দ্বিতীয় পতি হচ্ছে শুক্র, অর্থাৎ ভাষার ভাবের যে কারকত্ব শুক্রের, সেই মিষ্টত্ব কিন্তু অগ্নি রাশিতে বা শুক্রের মতো উত্তাপযুক্ত গ্রহের সংস্পর্শে এসে নষ্ট হয়ে যায় না, তাই শুক্র এখানেও মিষ্টিভাষী থাকেন। যে কোনো কাজে দক্ষ, কারণ কালপুরুষের রাশিচক্রের পঞ্চম ভাব হচ্ছে সিংহ রাশি, ক্রিয়েটিভিটির কারক ভাব। তাই যে কোনো কাজে, বিশেষ করে ক্রিয়েটিভ লাইনের সঙ্গে জড়িত হয়ে গেলে, শিল্পকলার সঙ্গে জড়িত হয়ে গেলে জাতক জাতিকা যথেষ্ট দক্ষ এবং যা করেন তা অত্যন্ত অন্তর দিয়ে করেন। কালপুরুষের রাশিচক্রের পঞ্চম ভাব অর্থের ভাব। যে কোনো লগ্ন সাপেক্ষেই পঞ্চম ভাব থেকে অর্থের বিচার করা হয় এবং এখানে সিংহ রাশিও অর্থের ভাবের কারকত্ব হয়ে যাচ্ছে, অর্থাৎ জাতক ধনী হয়ে যাচ্ছে। মণিমাণিক্য প্রিয়, সৃজনশীল কাজেও যথেষ্ট উন্নতি লাভ করেন। বৈশিষ্ট্য কি? আনন্দ। আনন্দের কারকত্ব আসছে চন্দ্রের মতো সদা আনন্দময়, এবং যদি না চন্দ্র পীড়িত হয়, অবশ্যই আনন্দের কারক গ্রহ শুক্র, আনন্দের কারক গ্রহ। তাই পঞ্চম ভাবে এসে শুক্র সিংহ রাশিতে বা অগ্নি রাশিতে বসে যথেষ্ট আনন্দময় হন। অধ্যাবসায়, উচ্চশিক্ষার কারক ভাব হচ্ছে পঞ্চম ভাব, অর্থাৎ সিংহ রাশিও এখানে অধ্যাবসায় এবং উচ্চশিক্ষার কারকত্বের কারক হয়ে যাচ্ছে। সাধনা, উন্নতি লাভের চেষ্টা, উদ্যোগ, সেবা। সেবা আসছে চন্দ্র থেকে, চন্দ্র সেবামূলক কারক গ্রহ, তাই এখানেও সেবা চলে আসছে। নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তির কারক গ্রহ হচ্ছে সূর্যদেব। সেই সূর্যের ঘরে এসে শুক্র যথেষ্ট নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি অর্জন করেন। অবশ্য সব ক্ষেত্রেই লক্ষ্য রাখতে হবে রাশিচক্র কি দেখাচ্ছে তার উপর। তৃতীয় যে রাশিটিতে শুক্রদেব বসছেন সেটা হচ্ছে ধনু রাশি। এখানেও কিন্তু অগ্নি রাশিতেই শুক্রদেব বসে আসছেন। লক্ষ্য করলে দেখা যাবে কিন্তু 3টি অগ্নি রাশিতেই শুক্রদেব বসে আছেন। এখানে তার ডিগ্রি হচ্ছে 13 ডিগ্রি 20 মিনিট,
নক্ষত্র হচ্ছে, নাক্ষত্রিক নাম্বার হচ্ছে 20। এই নক্ষত্রের জাতক জাতিকারা প্রিয় ভার্যা যুক্ত হয়। কেন ভার্যার কথা আসছে? স্বামী বা স্ত্রীর কথা আসছে। কেননা কালপুরুষের রাশিচক্রের থেকে সপ্তম ভাব থেকে বিচার হয় স্বামী বা স্ত্রী। তাই শুক্র যখন এসে নবম ভাবে বসছে, প্রিয় ভার্যা বা স্ত্রী বা স্বামীর ব্যাপারটাও চলে আসছে। কর্মপ্রিয়, লোকপ্রিয়। কেন? সপ্তম ভাব থেকে জনগণ আসে এবং লোকপ্রিয়তার কারকগ্রহ আসে। শুক্রের জাতক জাতিকারা যথেষ্ট জনপ্রিয় হন। অর্থপ্রিয়, অর্থ আসছে কোত্থেকে? অর্থ আসছে নবম ভাব থেকে। নবম ভাব থেকে অর্থ আসে, তাই দ্বিতীয় পতি অর্থপতি, সপ্তম পতি, চতুর্থ পতি কারকত্ব নিয়ে যখন নবম ভাবে আসছে, তখন কিন্তু জাতক জাতিকা ধনী হয়ে যাচ্ছেন। এমনকি পিতৃকুল থেকে বা পিতার থেকে বা পিতার দ্বারাও ধনী হওয়ার ভাব কিন্তু দেখাচ্ছে। বহু সন্তান যুক্ত হওয়া। কেন? একাধিক সন্তান কারক হয়ে যাচ্ছে, কারণ বৃহস্পতি হচ্ছে সন্তান কারক গ্রহ। শুক্র কিন্তু সন্তানের ক্ষেত্রে যথেষ্ট বড় ভূমিকা নেয়, তাই একাধিক সন্তানের কারকত্ব এখানে দেখা যাচ্ছে। এই ধনুরাশিতে পূর্বসারা নক্ষত্রে যদি চন্দ্র অবস্থান করে। এবার বৈশিষ্ট্য দেখা যাক। এই জাতক জাতিকা সচরাচর বিপদে অটল থাকে। কেননা গুরুর মধ্যে যে স্থিরতা থাকে, সেই স্থিরতা কিন্তু চন্দ্র যদি এবং দেবগুরু শুক্র নিজেও দেবগুরু হওয়াতে দুই গুরুর যে প্রভাব তা চন্দ্রের মধ্যে পড়ছে এবং জাতক জাতিকা বিপদে অটল থাকার সেই সাহস এবং কারকত্ব পেয়ে যাচ্ছেন। সুযোগ সন্ধানী হন। মাছ বা জলের সঙ্গে জড়িত হলে কিন্তু তারা কর্ম করলেও যথেষ্ট প্রমোশন বা উন্নতির যোগ, এমনকি ব্যবসা করলেও যথেষ্ট উন্নতির যোগ। কেন? লক্ষ্য করলে দেখা যাবে তিনটি রাশি কিন্তু জলরাশি। চন্দ্র জলকারক রাশি অধিপতি, শুক্র নিজেও জলরাশি, বৃহস্পতি নিজেও মীন রাশির অধিপতি হয়ে জলকারক রাশির অধিপতি। অর্থাৎ তিনটি জলরাশি একত্রিত হয়ে যাচ্ছে এই ধনু রাশিতে পূর্বসারা নক্ষত্র দিয়ে। তাই মাছের চাষ, মাছের ব্যবসা, সেতু নির্মাণ, জাহাজ নির্মাণ, নৌকার ব্যবসার সঙ্গে জড়িত হয়ে গেলে উন্নতির যোগ যথেষ্ট প্রবল। এই নক্ষত্র কিন্তু একটি অশুভ দিকও আছে। তিনটি জলরাশির কারকত্ব এক হয়ে যাওয়াতে ইউরেনাল প্রবলেমের সম্ভাবনা কিন্তু জাতক জাতিকাদের মধ্যে অবশ্যই আসবে। কোনো না কোনোভাবে কোনো গ্রহ পীড়িত হবে, তাই প্রবলেমের সম্ভাবনা যথেষ্ট বেশি। যদি এই তিনটি গ্রহের মধ্যে বৃহস্পতি বা শুক্র পীড়িত হয়ে যায়, তাহলে কিন্তু সুগার হওয়ার সম্ভাবনা যথেষ্ট প্রবল এবং পাপগ্রহ যুক্ত বা দৃষ্ট হয়ে গেলে সেই সুগার কিন্তু যথেষ্ট কঠিন আকার ধারণ করবে এবং তা থেকে অন্যান্য কিডনি বা অন্যান্য প্রবলেমের কিন্তু আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল। শুক্র নিয়ে আজ এই পর্যন্ত। এর পরের দিন অন্য নক্ষত্র নিয়ে বলবো। নমস্কার।